হ্যালো গাইস, কথা দিয়েছিলাম বালাসোর ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। চলো শুরু করা যাক তাহলে। ওই দিন দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আরেকটা কথা বলে রাখাই ভালো, এখানে সাইট সিনের জন্য তোমরা কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবে না। তাই এখানে এসে তোমরা যে হোটেলে স্টে করবে সেখান থেকেই কিন্তু তোমাদের গাড়ি বুক করতে হবে। যাই হোক, আসল কথায় আসা যাক। ওই দিন আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল খুমকুট ড্যাম। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে খুমকুট ড্যামের দূরত্ব ছিল মাত্র 7 কিলোমিটার। প্রথমে পাকা রাস্তা, তারপর লাল মাটির কাঁচা রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম খুমকুট ড্যামে। ধীরে ধীরে এগিয়ে চললাম খুমকুট ড্যামের দিকে। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা এই ড্যামের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই নাকি দারুণ সুন্দর লাগে দেখতে। আমরা জুন মাসের 24 তারিখে এখানে এসে পৌঁছাই। সাধারণত অন্যান্য বছর এই সময় উড়িষ্যায় বর্ষার আগমন ঘটে যায়, কিন্তু এই বছর তখনও পর্যন্ত বর্ষার দেখা মেলেনি। তাই ড্যামের জল অনেকটাই শুকিয়ে গিয়েছিল। শোনা যায় নীলগিরির এক রাজা নাকি এই ড্যামটা তৈরি করেন। এই ড্যাম তৈরি করার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল কিন্তু বন্যপ্রাণী শিকার। জঙ্গলের পশু পাখিরা যখন এই ড্যামে জল খেতে আসতো, ঠিক তখনই উনি এই ড্যামের মাঝখানে থাকা একটা ওয়াচ টাওয়ার থেকে তাদের শিকার করতেন। এরপর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বিশ্বেশ্বর মন্দির আর বিশ্বেশ্বর পাহাড়ের উদ্দেশ্যে। সত্যি বলতে কি, উড়িষ্যার বালাসোরে যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে সেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। এখানকার রাস্তাগুলো আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোরম যে মনে হচ্ছিল আমাদের গাড়ি না থেমে এইভাবেই চলতে থাকুক। এই সব মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বিশ্বেশ্বর পাহাড়ের দিকে। ভগবান ভোলানাথের আরেক রূপের নাম হলো বিশ্বেশ্বর, আর এই বিশ্বেশ্বর মন্দির থেকেই এই পাহাড়ের নামকরণ করা হয় বিশ্বেশ্বর পাহাড়। কিন্তু মন্দিরের সামনে এসে মারাত্মক মন খারাপ হয়ে গেল। মন্দিরে তো প্রবেশ করতে পেরেছিলাম, কিন্তু মন্দিরের মুখ্যদ্বার বন্ধ থাকার কারণে বিশ্বেশ্বর বাবাকে দর্শন করতে পারলাম না। শুনলাম পুরোহিত মশাই নাকি সকাল সকাল এসে বাবার পুজো সম্পন্ন করে দরজা বন্ধ করে চলে যান। একমাত্র সোমবার সারাদিন নাকি এই মন্দির খোলা থাকে। এরপর মন্দিরের পাশ দিয়ে আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। বলে রাখি, এখানে পাহাড়ে ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি বা রাস্তা করা নেই। সুতরাং পাহাড়ে ওঠার জন্য সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু একবার ভয়কে জয় করে পাহাড়ে ওঠার পরে যে অসাধারণ ভিউটা আমরা পেলাম, সেটার বর্ণনা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এই জায়গা থেকে পুরো শহরটা অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। বেশ কিছুক্ষণ আমরা এখানে কাটানোর পরে ধীরে ধীরে পাহাড়ের রাস্তা ধরেই আমরা আবার নিচে নেমে এলাম। বিশ্বেশ্বর পাহাড় ও মন্দির দর্শন করে হোটেলে ফেরার পথে মূর্তি তৈরি করার এই কারখানাটা আমাদের চোখে পড়ল। কালো এবং সাদা পাথর দিয়ে তৈরি করা এই মূর্তিগুলো ছিল একদমই নিখুঁত আর অসাধারণ সুন্দর। তোমরা চাইলে তোমাদের বাড়ির জন্য এখান থেকে কিছু কেনাকাটা করতেই পারো। এইসব শিল্পীদের শিল্পকলা ও নৈপুণ্যের কতটা যোগ্য মর্যাদা এনারা পান সেটা বলতে পারবো না, কিন্তু আমার পক্ষ থেকে ওনাদের এই প্রতিভাকে জানাই শতকোটি কুর্নিশ। এই পাথরগুলো সব রাজস্থান থেকে আসে? এই পাথরটা আমাদের এখানকার। কোনটা? এইটা। আচ্ছা, এইটা এখানের পাথর? হ্যাঁ, ব্লাস্টোনিয়া। আচ্ছা, মার্বেলটা আসছে রাজস্থান থেকে। আচ্ছা, মানে সাদা মার্বেলের যা কাজ হয় সব রাজস্থান থেকে আসে। দিনের শেষে ফিরে আসলাম আমাদের হোটেলে। রাতের বেলায় এখানে সেইভাবে কোথাও ঘুরতে বেরোনো যায় না, তাই ইভিনিং স্ন্যাক্সে চা আর পাকোড়া খেতে খেতে আড্ডা মেরে পুরো সন্ধ্যেটাই কাটিয়ে দিলাম। আর আড্ডা দিতে দিতেই ঠিক করে ফেললাম পরের দিনের সাইট সিনের প্ল্যানটা। তারপরে আর কি, ডিনার সেরে দিয়ে দিলাম টানা একটা ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রুমের জানলা দিয়ে পাহাড়ের ভিউটা দেখে জাস্ট মন ভরে গেল। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকের দিনটা শুরু করলাম এখানকার একটা বিখ্যাত মন্দির নীলগিরি জগন্নাথ দেবের মন্দির দর্শন করে। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে মানা, তাই তোমাদেরকে মন্দিরের ভেতরটা ভালো করে দেখাতে পারলাম না। এই মন্দিরটা নির্মাণ করেন হরিচন্দন রাজবংশের একজন রাজা। এই রাজপরিবারের বিলুপ্তির পর থেকে এই মন্দিরটা একটা স্বাধীন ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়। মন্দিরের ঠিক ডান পাশের রাস্তা ধরে দুপা এগোলেই হলো নীলগিরি রাজবাড়ি। নীলগিরি পাহাড়ের ঠিক নিচেই অবস্থিত এই রাজবাড়ির সিংহদুয়ারে রয়েছে দুটি বৃহৎ আকার সিংহ মূর্তি। ধীরে ধীরে আমরা এই সিংহদুয়ার দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম।
ঢুকেই ডান দিকে রয়েছে রাজবাড়িটা, যেটা দুটি অংশে বিভক্ত রয়েছে। একটি অংশ বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, আরেকটি অংশে প্রায় ভগ্নপ্রায় দশা। আর প্রবেশ করেই বাদিকে রয়েছে কুলদেবী মা কনক দুর্গার মন্দির, সাথে বিশাল দুর্গা দালান। এরপর সবুজে ঘেরা অসাধারণ সব সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলল ঋষিয়া ড্যামের উদ্দেশ্যে। এই ড্যামটা কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মাঝে অবস্থিত। কুলডিয়া ফরেস্ট দেখার সৌভাগ্য যদিও আমাদের হলো না, কারণ এই ফরেস্টটা বর্ষাকালে বন্ধ থাকে, আবার ওপেন হয় নভেম্বর মাসের ফার্স্ট উইকে। এইভাবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঋষিয়া ড্যামে। এই লালমাটির রাস্তা ধরে ড্যামের একদম শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায়। সেখানে গেলে ড্যামটার একটা আলাদাই সৌন্দর্য তোমরা দেখতে পাবে, কিন্তু এই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো ছিল না বলে ওখানেই আমাদের গাড়ি থামিয়ে জঙ্গলের রাস্তা ধরে পৌঁছে যায় ঋষিয়া ড্যামের সামনে। এখানে এসে যেটা দেখলাম সেটা একবার তোমরা নিজের চোখেই দেখে নাও। মনে হচ্ছিল চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর সুবিস্তৃত ঘন জঙ্গল খুবই যত্ন সহকারে এই ড্যামটাকে লালন পালন করছে। প্রকৃতির যেন একটা আলাদা রূপের দর্শন হলো এই ড্যামে এসে। এরপর ঋষিয়া ড্যাম থেকে আমাদের গাড়ি যাত্রা শুরু করলো চাঁদিপুর রাধাকৃষ্ণ মন্দির আর চাঁদিপুর বিচের উদ্দেশ্যে। চাঁদিপুর আসলে এই মন্দির কিন্তু একবার অবশ্যই দর্শন করে যেও। অদ্ভুত এক শান্তি বিরাজ করে এই মন্দিরের চারপাশ ঘিরে। মন্দিরে প্রবেশ করেই ডান দিক ধরে এগিয়ে চললেই দেখতে পাবে কালো পাথর দিয়ে তৈরি সব দেবদেবীর মূর্তি। মন্দিরের ভেতরে ঢুকে জানতে পারলাম মন্দিরের ভেতরে যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে সেই ঘরটার ভেতরে ঢুকে কিন্তু তোমরা ফটো বা ভিডিও করতে পারবে না। শুনে মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু ওখানের একজন পুরোহিত মশাই বললেন ঘরে ঢুকে না হলেও করিডোরে দাঁড়িয়ে তুমি ভগবান রাধাকৃষ্ণের ফটো বা ভিডিও করতেই পারো। ভগবানকে দর্শন করেই চলে গেলাম জীব সেবা করতে। মানে এই মন্দিরকে ঘিরে যে বিশাল জলাশয় রয়েছে তাতে আছে বিভিন্ন প্রজাতির মাছ। জলে যেখানেই খাবার দিচ্ছিলাম তারা সেখানে ঝাঁকে ঝাঁকে এসে ভিড় জমাচ্ছিল। মন্দির থেকে বেরিয়েই দেখলাম পাশেই রয়েছে পেটিং জু অ্যান্ড পার্ক। এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ছোট ছোট পশু পাখিগুলো এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। যদি কখনো তোমরা এখানে আসো তাহলে বাড়ির ক্ষুদে সদস্যদের নিয়ে এই পার্কটা একবার অবশ্যই ঘুরে যেও। যেহেতু এইসব পশু পাখি আমার ভীষণ পছন্দ, তাই বেশ কিছুক্ষণ ওদের সাথে সময় কাটালাম। এখানে বেশ কিছু বিরল প্রজাতির পাখিরও দেখা মিলল। এদেরকে যত দেখছিলাম ততই মনে হচ্ছিল ঈশ্বরের কি অদ্ভুত সৃষ্টি। পৌঁছে গেলাম চাঁদিপুর বিচে। বালাসোর স্টেশন থেকে এই চাঁদিপুর বিচের দূরত্ব হলো প্রায় 16 কিলোমিটার। এখানে সকাল 10টা আর রাত 9টার পরে জোয়ার আসে। আমরা যেহেতু বিকেলবেলা এখানে এসে পৌঁছাই, তাই এখানে তখন ভাটা চলছিল। সমুদ্রের জল ছিল বহু দূরে, চারিদিকে শুধু ছিল বালি আর বালি। চাঁদিপুর বিচ থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এই মন্দিরটা বালাসোরের অত্যন্ত প্রাচীন একটা মন্দির, প্রায় 500 বছরের পুরনো। বালাসোর আসলে এই মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করবেন। ওখান থেকে আমরা পৌঁছে গেলাম বালাসোরের আরেকটা বিখ্যাত মন্দির ইমামি জগন্নাথ মন্দির। এই মন্দিরটা 2015 সালে ইমামি গ্রুপ তৈরি করে। এই মন্দিরটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এবং কোণারকের সূর্য মন্দিরের আদলে তৈরি। সন্ধেবেলা যখন চারিদিকে আলো জ্বলে ওঠে মন্দিরটা অসাধারণ সুন্দর লাগে দেখতে। জগন্নাথ দেবকে দর্শন করে সেই দিনের মতো আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। পরের দিন ছিল বালাসোরে আমাদের 3 নম্বর দিন। সকালে ঘুম থেকে উঠে এতটাই মন খারাপ লাগছিল যে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ ওই দিন দুপুরে 1:25 ট্রেন ধরে আমরা আবার কলকাতায় ফিরে যাব। যাই হোক, মনকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বালাসোর ট্যুরের লাস্ট সাইট সিন বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। কিন্তু আরেকটা কথা, যেখানে আমাদের গাড়ি আমাদের নামিয়েছিল সেই মন্দির চত্বর থেকে আবার মূল মন্দিরের সিঁড়ি পর্যন্ত কিন্তু আরও 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়। এখানেই শেষ নয়, যে সিঁড়িগুলো তোমরা ভিডিওতে দেখছো এই রকম মোট 311টা সিঁড়ি ভেঙে তবেই কিন্তু বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করতে পারবে। বর্ষাকালে এই মন্দিরের সিঁড়ির পাশ দিয়ে ঝর্ণা বয়ে যায়। আমরা যেহেতু গ্রীষ্মকালে এসেছিলাম তাই এই ঝর্ণার দেখা পাইনি। অতটা পথ হেঁটে আসার পর সত্যি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে 311টা সিঁড়ি ভেঙে বাবার দর্শন করতে পারবো তো, কারণ সেই দিন ছিল মারাত্মক গরম। কিন্তু একটা কথা আছে না, ভক্তের বোঝা ভগবান বয়। তাই হয়তো এই এত প্রতিকূলতা কাটিয়েও
আমরা সেদিন বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করতে পেরেছিলাম। বলে রাখি, পুজো দেওয়ার জন্য ডালা কিন্তু তোমাদের নিচে থেকে কিনে নিয়েই উঠতে হবে। ধীরে ধীরে এগিয়ে চললাম বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে দর্শন করতে। শুধু সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে খুব সহজেই কিন্তু বাবার দর্শন করা যাবে না, কারণ বাবা পঞ্চলিঙ্গেশ্বর কোনো মন্দিরের ভেতরে প্রতিষ্ঠিত নন। উনি রয়েছেন পাহাড়ের কোলে ঝর্ণার নিচে একটা গুহার মতো স্থানে। তাই পাহাড়ের পাথরের মধ্যে প্রায় শুয়ে পড়ে ঝর্ণার জলের মধ্যে হাত প্রবেশ করিয়ে বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে পারবে। ভাবতে পারিনি একটা অচেনা অজানা জায়গায় এত সুন্দরভাবে থেকে খেয়ে ঘুরে আর ভ্রমণের এত সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরব। যদিও সবটাই সম্ভব হয়েছিল আমাদের হোটেলের ওনার কাম ট্যুর প্ল্যানার মিস্টার বিকাশ কুমার বেয়ারার জন্য। তোমরা যদি কখনো বালাসোর ঘুরতে আসো তাহলে অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করে এসো। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।